আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাতুল তাবাসসুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এমনকি তোমাদের রোড টু মিশন 100 সাজেশন, সাইকেল সাজেশন, বোর্ড অ্যান্সার সব কিছু কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটার সাথেই কিউআর কোড রয়েছে। অসংখ্য কিউআর কোড তোমাদের জন্য দেওয়া হয়েছে। যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছে, যখনই কোনো সমস্যায় ফেস করছো, তখনই কিউআর কোডটা স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাব সেই প্রশ্নটা সহজ সমাধান দিতে। আজকে আমরা অধ্যায় 13 দিনাজপুর 2025 সালের প্রশ্নটা সলভ করব। আশা করি আজকে ক্লাসের পরে তোমাদের এই প্রশ্ন সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে শুরু করে দিই। এখানে দেখো উদ্দীপকটা কি দেওয়া আছে, একটা খাদ্য শিকল দেওয়া আছে। শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। যখন এরকম খাদ্য শিকলটি উদ্দীপক থাকবে তখন তোমাদের মাথায় নিতে হবে যে এটা দিয়ে খাদ্য জাল সম্পর্কিত প্রশ্ন অবশ্যই থাকবে। অর্থাৎ খাদ্য শিকলটি তোমাদের খাদ্য জাল বানাতে বলতে পারে। টেনশনের কিছু নেই, আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা খাদ্য জালটা আঁকতে পারো। এখন আমরা প্রশ্নগুলো পড়বো এবং প্রশ্নের সমাধানগুলো দিব। প্রথম প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা কি? জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের জড় পদার্থ এবং ভৌত পরিবেশের আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তুতন্ত্র। অর্থাৎ একটা পরিবেশে যে জীব আছে, সেটা মানুষ হোক বা বিভিন্ন প্রাণী হোক, তাদের সাথে ওই পরিবেশের যত জড় পদার্থ এবং জীব যারা আছে বা অন্যান্য যে ভৌত পরিবেশ আছে, তাদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া তৈরি হয় তারই হচ্ছে কি বাস্তুতন্ত্র। অর্থাৎ একটা পরিবেশ চিন্তা করো, একটা মরুভূমি পরিবেশ, সেখানে থাকে উটের সাথে তার কার সম্পর্ক থাকবে? উটের সাথে যে সেই পরিবেশের মাটি, বালু, বাতাস, রোদ, পানি, এগুলোর সাথে সম্পর্ক থাকবে। তাহলে এদের মধ্যে যে বাস্তুতন্ত্র গড়ে উঠবে সেটা হচ্ছে কি আমরা কি বলবো? মরুভূমির বাস্তুতন্ত্র বলবো। তো তার মানে কি, বাস্তুতন্ত্র বলতে একটা পরিবেশে যে কোনো জীব এবং তার সাথে অন্যান্য যে ভৌত পরিবেশ এবং জড় পদার্থ থাকে তাদের মধ্যে একটা সম্পর্ককে নির্দেশ করে। এরপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে, পরিবেশে বিয়োজকের ভূমিকা ব্যাখ্যা করো। যখন আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখবো, প্রথমে অবশ্যই জ্ঞানমূলক উত্তরটা দিব, তার পরের প্যারায় তার ব্যাখ্যাটা দিব। তাহলে এখানে জ্ঞানমূলক উত্তরটা কি হবে? বিয়োজক হলো এমন ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা অণুজীব, তারা কি করে বিভিন্ন মৃত উদ্ভিদ বা প্রাণী এবং জৈব পর্যকে ভেঙে সরল অজৈব পদার্থে রূপান্তর করে। পরিবেশের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে বিয়োজকগুলো আছে, তারা হচ্ছে দেখা যায় না তাদেরকে, তারা কি করে মৃত উদ্ভিদ বা হচ্ছে যে কোনো প্রাণী তাদের মৃতদেহকে পচাতে সাহায্য করে। কিভাবে পচায়? তাদের যে জৈব উপাদানটা আছে তাদের শরীরের ভিতরে, সেই জৈব উপাদানগুলোকে ভেঙে হচ্ছে সরল পদার্থে পরিণত করে। এই সরল পদার্থে পরিণত করার পরে সেটা কি হয়? মাটির সাথে মিশে যায়, মাটির সাথে মিশে গিয়ে মাটিটাকে উর্বর করে তোলে এবং পরবর্তীতে উদ্ভিদ সেই পুষ্টি উপাদান মাটি থেকে টেনে নেয় এবং নিজের পুষ্টি চাহিদা পূরণ করে থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে এই মৃত জীব দেহগুলোকে পচিয়ে পরিবেশকে পরিষ্কার রাখে বিয়োজক। তাছাড়া এই পুষ্টি উপাদানগুলো যখন তারা মাটিতে ফিরিয়ে দিচ্ছে, এই পুষ্টি উপাদানগুলো আবার উদ্ভিদের কাজে লাগছে এবং এইভাবেই কিন্তু বিয়োজক পুষ্টিচক্র বজায় রাখে। কারণ হচ্ছে মনে করো জীবের দেহ থেকে পুষ্টি উপাদান আবার মাটিতে আসে, মাটি থেকে আবার সেই পুষ্টি উপাদানগুলো কোথায় যাচ্ছে? উদ্ভিদের দেহে যাচ্ছে। তার মানে এইটা কিন্তু চক্রাকারে চলতেই থাকে। তাহলে বিয়োজক আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিয়োজক যদি না থাকতো তাহলে মৃত প্রাণী বা মৃত উদ্ভিদের দেহগুলো পচে যেত না। আর যদি না পচতো তাহলে কি হতো? তাহলে খুব দুর্গন্ধ ছড়াতো, তাছাড়া হচ্ছে উদ্ভিদও তার পুষ্টি উপাদানগুলো পেত না। এই কারণে বাস্তুতন্ত্রে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিয়োজকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে, উদ্দীপকের খাদ্য শিকলটির সাথে আরো 3টি খাদ্য শিকল নিয়ে একটা খাদ্য জাল তৈরি করো। তার মানে এখানে যে খাদ্য শিকল আছে, সেই খাদ্য শিকলের সাথে আমি আরো 3টা খাদ্য শিকল অ্যাড করব। এখানে সবচেয়ে বড় খাদ্য শিকলটা দিয়ে দিয়েছে শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। তোমাদের বইতে এই খাদ্য শিকল নিয়ে একটা ছবি আছে, সেখান থেকে মূলত সৃজনশীলটা দেওয়া হয়েছে। এই যে দেখো, এখানে যে খাদ্য শিকলটা আছে সেই খাদ্য শিকল থেকে, মানে যে খাদ্য জালটা আছে সেখান থেকে 5টা খাদ্য শিকল পাওয়া যায়। এই 5টা খাদ্য শিকলের মধ্যে সবচেয়ে বড় খাদ্য শিকলটা দিয়ে তোমাদের উদ্দীপকটা দেওয়া হয়েছে। এখন বাকি আছে আর 4টা। এই 4টার মধ্যে যে কোনো 3টা নিয়ে তোমরা খাদ্য জাল বানাতে পারো এবং খাদ্য জাল বানানোর সময় মাথায় রাখবে এখানে কিন্তু তোমার ছবি আঁকতে হবে না, তুমি শুধু নামগুলো দিয়ে খাদ্য জালটা বুঝাবা, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো এখন এখান থেকে তুমি যে কোনো 3টা নিতে পারো। আমরা এখন দেখব কিভাবে খাদ্য জাল লিখতে হয়। দেখো, প্রথমত লিখবা যে উদ্দীপকের খাদ্য শিকলটি হলো এইটা, সবচেয়ে বড় যে খাদ্য শিকল সেটা। খাদ্য শিকলটির সাথে আরও 3টি খাদ্য শিকল নিয়ে গঠিত
যে খাদ্যজাল সেগুলো হচ্ছে কি নিম্নরূপ। কি শৈবাল, জুপ্লাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি। এই সবগুলো মিলে হচ্ছে কি মানে এই 4টা খাদ্য শিকড় নিয়ে সাধারণত একটা খাদ্যজাল তৈরি হবে। এই যে এখানে খাদ্যজালের ছবিটা দেওয়া আছে, তো অনেকেরই কনফিউশন থাকে কিভাবে এই খাদ্যজালটা বানাবে। তো বানানোর একটা পদ্ধতি আছে, একটু দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা খাদ্য শিকড়গুলো আগে মাথায় রাখবো কি আছে, এরপরে খেয়াল করবো এদের মধ্যে কমন কি আছে। কমন বলতে এদের মধ্যে কোন জিনিসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখো শৈবাল, 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 তার মানে কি শৈবাল একটা উৎপাদক যেটা হচ্ছে প্রত্যেকটা খাদ্য শিকড়ে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা প্রথমে আগে শৈবালটা লিখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রথম স্তরের খাদক কারা, যারা হচ্ছে এই উৎপাদককে ভক্ষণ করে তারা কিন্তু প্রথম স্তরের খাদক, ঠিক আছে। তাহলে এখানে প্রথম স্তরের খাদক হচ্ছে এক একটা খাদ্য শিকলে এক একটা। তবে এখানে একটু দেখবা ভালো করে খেয়াল করলে যে প্রথম স্তরের খাদক ম্যাক্সিমাম ক্ষেত্রে জুপ্ল্যাঙ্কটন। যেমন প্রথম খাদ্য শিকলে প্রথম স্তরের খাদক হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, সে হচ্ছে শৈবালকে ভক্ষণ করছে। দ্বিতীয় খাদ্য শিকলেও হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, তৃতীয়টাতে হচ্ছে চতুর্থ তাতে হচ্ছে গিয়ে জুপ্ল্যাঙ্কটন, আর তৃতীয়টাতে হচ্ছে গিয়ে ছোট মাছ। তাহলে আমাদের যেহেতু জুপ্ল্যাঙ্কটনটা কমন, তার মানে আমরা একটা খাদ্য শিকড়ের ক্ষেত্রে জুপ্ল্যাঙ্কটন এখানে লিখবো, মানে প্রথম স্তরের খাদক হিসেবে জুপ্ল্যাঙ্কটনটাকে আমরা এখানে লিখবো। আর হচ্ছে এই যে ছোট মাছ যেটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু প্রথম স্তরের খাদক, তার মানে এখানে আমরা আরেকটা তীর চিহ্ন দিয়ে ছোট মাছ এখানে লিখে ফেলবো। তার মানে এখানে আমার প্রথম স্তরের খাদকদের বসানো হয়ে গেছে। প্রথম স্তরের খাদক জুপ্ল্যাঙ্কটন, এইটা হচ্ছে গিয়ে প্রথম স্তরের খাদক ছোট মাছ। তাহলে আমরা এখানে দুইটা তীর চিহ্ন দিয়ে দুইটা প্রথম স্তরের খাদককে দেখিয়ে ফেললাম, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা বসানো শেষ। এরপরে আসা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, যারা প্রথম স্তরের খাদকদের ভক্ষণ করে তারাই হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এখানে দ্বিতীয় স্তরের খাদক কে আছে, ছোট মাছ এখানে দ্বিতীয় স্তরের খাদক আছে, বড় মাছ দ্বিতীয় স্তরের খাদক আছে, বড় মাছ দ্বিতীয় স্তরের খাদক, আবার ছোট মাছ দ্বিতীয় স্তরের খাদক। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি ছোট মাছ হচ্ছে 2বার দ্বিতীয় স্তরের খাদক হয়েছে, আবার বড় মাছ হচ্ছে 2বার দ্বিতীয় স্তরের খাদক হয়েছে। যেহেতু বড় মাছ 2বার দ্বিতীয় স্তরের খাদক, তার মানে হচ্ছে বড় মাছটা কমন হয়েছে, কমন আর কি আমাদের অপশনে পড়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে দিতে পারি, যেহেতু বড় মাছ 2টা খাদ্য শিকড়ে দ্বিতীয় স্তরের খাদক, তাই আমি হচ্ছে এইভাবে করে তীর চিহ্ন দিই, এই জায়গাটা লিখবো হচ্ছে বড় মাছ, ঠিক আছে। এবং আমরা একটু ধাপে ধাপে যাই, দেখো তো ঠিক আছে কিনা। শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, বড় মাছ, দেখো তো শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, বড় মাছ আছে এখানে। শৈবাল, ছোট মাছ, বড় মাছ আছে, এটা আমরা পরে দেখছি। তা শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, বড় মাছ, এখানে কিন্তু আমাদের একটা ধাপ হয়ে গেছে। এবং আরও একটা যেটা ছিল যে ছোট মাছ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ছোট মাছ কখন দ্বিতীয় স্তরের খাদক, যখন সে জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে তখন সে দ্বিতীয় স্তরের খাদক। অর্থাৎ শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, এখানে ছোট মাছ জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে, আবার এই শিকলটাতেও শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, এখানেও হচ্ছে গিয়ে ছোট মাছ জুপ্ল্যাঙ্কটনকে ভক্ষণ করছে। তার মানে আমরা যদি এই সিরিয়ালটাতে যাই তাহলে শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, তাহলে এটা এইভাবে করে আসবে, এইভাবে তীর চিহ্ন দিয়ে এইভাবে আমরা নিচের দিকে তীর চিহ্নটা দিব। তার মানে আমাদের কিন্তু এই খাদ্য শিকলেও তোমার ছোট মাছকে দ্বিতীয় স্তরের খাদক হিসেবে আমরা চিহ্নিত করতে পারলাম। এরপরে দেখো তৃতীয় স্তরের খাদক, তৃতীয় স্তর মানে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তো এখন আমরা দেখি তৃতীয় স্তরের খাদক এখানে কে আছে। তৃতীয় স্তরের খাদক এখানে আছে হচ্ছে এইটা বড় মাছ তৃতীয় স্তরের খাদক। আর প্রত্যেকটা খাদ্য শিকলে আমরা দেখতে পাচ্ছি যে বাজ পাখি, বাজ পাখি, বাজ পাখি, এইগুলো হচ্ছে তৃতীয় স্তরের খাদকের মধ্যে পড়ছে। তার মানে বাজ পাখি এবং বড় মাছ দুটোই তৃতীয় স্তরের খাদক হিসেবে এখানে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে বড় মাছ যেটা সেটা তো হচ্ছে কি এখানে দ্বিতীয় স্তরের খাদক ছিল, আচ্ছা থাকুক, সে দ্বিতীয় স্তরের খাদক হিসেবে এখানে থাকুক। কিন্তু তারপরে কি বলেছে, তার পরেরটাই হচ্ছে কি বাজ পাখি। দেখো বড় মাছকে কে খায়, বাজ পাখি খায়। তাহলে বড় মাছকে যেহেতু হচ্ছে বাজ পাখি খায়, তাহলে আমি এখানে তীর চিহ্ন দিয়ে আগে বাজ পাখিকে বসিয়ে দিই, ঠিক আছে। এখানে তীর চিহ্ন দিয়ে বাজ পাখিকে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের একটা শিকল কমপ্লিট, আমাদের এই শিকলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই তিনটা হচ্ছে কমপ্লিট করব। কিভাবে করব, শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি। আচ্ছা শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, দেখো তো এই শিকলটাও কমপ্লিট হয়ে গেছে কিনা। শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, তীর চিহ্নগুলো সেম সিকোয়েন্সে গেছে কিনা, হ্যাঁ এটা মিলে গেছে। তার মানে আমাদের প্রথম দুইটা শেষ। এরপরে দেখো শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি আছে। শৈবাল কে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, বড় মাছকে খায় বাজ পাখি, তার মানে আমাদের এই শিকলটাও কমপ্লিট। এরপরে দেখো শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি। আচ্ছা শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ,
এখন তো আমরা ছোট মাছকে তো সব ছোট মাছ তো বড় মাছ খেয়ে ফেলছি, কোনো ছোট মাছ তো বাজ পাখিকে খাওয়াতে পারলাম না, এখন আমরা খাওয়াই দিব কিভাবে? ছোট মাছ হচ্ছে কি এখন বাজ পাখির কাছে যাবে, অর্থাৎ বাজ পাখি এখন ছোট মাছকে ভক্ষণ করবে। যেহেতু আমাদের এইটা বাকি ছিল, আমরা একটা তীর চিহ্ন দিয়ে বাজ পাখিকে নির্দেশ করে দিলাম। তাহলে এইভাবে আমরা খাদ্য জাল বানাবো। খাদ্য জাল বানানো কিন্তু খুবই ইজি, শুধু ঠান্ডা মাথায় একটু বুঝবা যে কে উৎপাদক, কে প্রথম স্তরের খাদক, কে দ্বিতীয় স্তরের খাদক, এবং যখন তৃতীয় স্তরের খাদক দিবা সেটা বসানোর পরে তোমরা দেখবা যে তোমাদের খাদ্য শিকলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেটা কমপ্লিট হয়নি সেটা তুমি এভাবে তীর চিহ্ন দিয়ে অ্যাটাচ করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার খাদ্য জালটা একদম পারফেক্টলি হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিন্তু শৈবাল, জুপ্রাঙ্গন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি দিয়ে একটা খাদ্য জাল বানানো হয়েছে। এটার পরিবর্তে তোমার কিন্তু বনজ বাস্তুতন্ত্রের তোমার খাদ্য জাল বানাতে বলতে পারে, তখনও কিন্তু তুমি সেম চিন্তা করে অ্যান্সারটা করবা। দেখো আমাদের সাথে অ্যান্সারটা কিন্তু মিলে গেছে। এখন এটার ব্যাখ্যা তোমাদেরকে দিতে হবে, প্রত্যেকটা খাদ্য শিকড় সম্পর্কে ব্যাখ্যা দিবা। কয়েকটা খাদ্য শিকল একত্রিত হয়ে একটা জালের মতো গঠনকেই বলা হয় খাদ্য জাল। এখানে উৎপাদক হচ্ছে কি শৈবাল, এবং শৈবালকে ভক্ষণ করছে কে? জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন ভক্ষণ করছে বড় মাছ, বড় মাছকে বাজ পাখি খাচ্ছে। ঠিক আছে, এটা একটা খাদ্য শিকল। আবার হচ্ছে শৈবালকে জুপ্ল্যাঙ্কটন ভক্ষণ করছে, জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে হচ্ছে ছোট মাছ, ছোট মাছকে ভক্ষণ করছে বড় মাছ, বড় মাছকে খাচ্ছে হচ্ছে বাজ পাখি। আবার শৈবালকে হচ্ছে ভক্ষণ করছে ছোট মাছ, ছোট মাছকে ভক্ষণ করছে বাজ পাখি, এটা সরাসরি বাজ পাখির দিকে শক্তির সরবরাহ হচ্ছে। আবার শৈবালকে ভক্ষণ করছে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটনকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে হচ্ছে খাবে হচ্ছে বাজ পাখি। তাহলে এইভাবে কিন্তু আমাদের খাদ্য শিকলগুলো একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। এবং তোমরা এখানে দেখবা যে এখানে আমাদের প্রত্যেকটা খাদ্য শিকল সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে নিম্নে যে 3টা খাদ্য শিকল আছে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম খাদ্য শিকলে কে কে আছে, কে খাদক, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো 1 নং খাদ্য শিকলে শৈবাল উৎপাদক বা সহভোজী। শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করে জুপ্রাঙ্গন, যা প্রথম শ্রেণীর খাদক, আর জুপ্রাঙ্গনকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ, যা দ্বিতীয় শ্রেণীর খাদক। এই খাদ্য শিকল অনুসারে বড় মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বাজ পাখি, বাজ পাখি এখানে সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে আমরা যখন এই ব্যাখ্যাটা লিখবো আমরা অবশ্যই বলবো কে উৎপাদক, কে প্রথম স্তরের খাদক, কে দ্বিতীয় স্তরের খাদক, এবং যদি তৃতীয় স্তরের খাদক থাকে বা সর্বোচ্চ খাদক থাকে তখন আমরা বলবো সে হচ্ছে কি সর্বোচ্চ স্তরের খাদক। এইভাবে করে প্রত্যেকটা খাদ্য শিকলে বর্ণনা করতে হবে, যেটা আমি ফার্স্টেই বলে দিয়েছি। ঠিক আছে, আমি যে ফার্স্টে ব্যাখ্যাটা দিয়েছি সেটাই মূলত এইখানে ব্যাখ্যাগুলো তুলে দেওয়া আছে। তাহলে আমরা 4টা খাদ্য শিকলই প্রথমে ব্যাখ্যা করে দিব, দেওয়ার পরে শেষে বলে দিব যে এভাবেই এক বা একাধিক খাদ্য শিকল মিলে একটা খাদ্য জাল তৈরি হয়। ঠিক আছে, এবং তোমরা অবশ্যই যখন খাদ্য শিকল থেকে খাদ্য জাল যখন বানাচ্ছ তখন সিকোয়েন্সটা মেনটেন করবা। এমনভাবে লিখবা না যেটাতে তোমার খাদ্য জাল বোঝা যাচ্ছে না, বা এমনভাবে লিখবা না যেখানে হচ্ছে তুমি এখানে এমন একটা খাদ্য শিকল দিয়েছো যেটা তোমার উত্তরে নাই। এই কাজটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে, এরপরে প্রশ্নটা খেয়াল করো, উদ্দীপকের প্রথম উপাদানটির অনুপস্থিতিতে বাস্তুতন্ত্র কী ধরনের প্রভাব পড়বে, যুক্তি সহকারে মতামত দাও। তাহলে উদ্দীপকের প্রথম উপাদান কে আছে? শৈবাল। তার মানে শৈবাল যদি না থাকে তাহলে বাস্তুতন্ত্র কি হবে? বাস্তুতন্ত্র মূলত পুরোটাই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো শক্তি সরবরাহ হবে না। কেন শক্তি সরবরাহ হবে না? কারণ হচ্ছে উৎপাদক হিসেবে এখানে শৈবাল আছে। শৈবালের কাজ কি? খাদ্য তৈরি করা। যদি সে খাদ্য তৈরি করতে না পারে তাহলে প্রথম স্তরের খাদ্য খাবার পাবে না, তারপর দ্বিতীয় স্তরের খাদ্য খাবার পাবে না, তৃতীয় স্তরের খাদ্যও খাবার পাবে না। কেন খাবার পাবে না? কারণ সে উৎপাদক বা শৈবালকে ভক্ষণ করতে পারছে না দেখে শক্তিটা সর্বোচ্চ স্তরের খাদ্যকে সরবরাহ হবে না। এই কারণে পুরো বাস্তুতন্ত্রটাই নষ্ট হয়ে যাবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। উদ্দীপকে উল্লেখিত প্রথম উপাদানটি হলো শৈবাল। প্রথমে এভাবে জ্ঞানমূলক উত্তরটা দিবা যে প্রথম উপাদানটা কি এবং তার অনুপস্থিতিতে কি কি ঘটে সেটা তুমি এক লাইনে ব্যাখ্যা করবা, তারপরে প্রায় হচ্ছে এইটার উত্তর যা হবে সেটা ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকে উল্লেখিত প্রথম উপাদানটি হলো শৈবাল, যা এই খাদ্য সেগুলি উৎপাদক হিসেবে কাজ করে। উৎপাদকের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের বা ভারসাম্য বাধাগ্রস্ত হয়, নিম্নতা বিশ্লেষণ করা হলো। তারপরে তুমি হচ্ছে এই খাদ্য শিকলটা লিখবা যে শৈবাল, জুপ্রাঙ্গন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। লেখার পরে তুমি এখন এটা ব্যাখ্যা করো যে শৈবালের এখানে কাজ কি, এখানে মূল ভূমিকাটা কি। শৈবাল এখানে উৎপাদক হিসেবে কাজ করে। উৎপাদক হচ্ছে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্য আলোর উপস্থিতিতে যখন ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাবার তৈরি করে তখন সে খাবারটা তার নিজের মধ্যে সঞ্চিত রাখে। কোথায় সঞ্চিত রাখে? তার দেহে, অর্থাৎ ফুল পাতা, তারপরে হচ্ছে মূলে এখানে সঞ্চিত রাখে। তো শৈবালের আমরা জানি যে শৈবাল কিন্তু মূল নাই, তো শৈবাল কিন্তু নর্মাল গাছের মতো না, কিন্তু তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে এবং সে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। শৈবাল একটা স্বভোজী এবং উৎপাদক বলে সে কিন্তু হচ্ছে খাদ্য তৈরি করতে পারছে।
তাহলে যে প্রথম স্তরের খাদক যে আছে, প্রথম স্তরের খাদকের নাম হচ্ছে কি জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন কি, যারা খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। জু মানে আমরা মনে রাখবো জুতে হচ্ছে কি বিভিন্ন প্রাণী থাকে, তাহলে জুপ্লাঙ্কটন মানে জু বলতে প্রাণী, প্লাঙ্কটন মানে ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র যে সকল প্রাণী আছে তাদেরকে আমরা খালি চোখে নাও দেখতে পারি, যেমন মশা, শুটকি, লার্ভা এগুলো। তো এইগুলো খাদ্যের জন্য এই শৈবালের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? এই শৈবালের উপর নির্ভরশীল। শৈবাল খাবার তৈরি করে, শৈবালকে খায় হচ্ছে জুপ্লাঙ্কটন। তার মানে জুপ্লাঙ্কটন কারা? যারা হচ্ছে তৃণভোজী, তারা হচ্ছে এই উৎপাদক ভক্ষণ করছে। এখন জুপ্লাঙ্কটন যখন খাচ্ছে, তো জুপ্লাঙ্কটনকে ভক্ষণ করে ছোট মাছ, তার মানে জুপ্লাঙ্কটন শৈবাল থেকে যে শক্তিটা পেল তার থেকে শক্তি যাবে হচ্ছে কি ছোট মাছে। তবে হ্যাঁ, শক্তিটা খুব কম পরিমাণে যাবে, কারণ শক্তি খরচ হয় বেশি, খুব কম পরিমাণ শক্তি পাস হবে। তখন সে কিন্তু দ্বিতীয় স্তরের খাদ্য খাবে। তার প্রথম স্তরের খাদ্য হচ্ছে জুপ্লাঙ্কটন, দ্বিতীয় স্তরের খাদ্য হচ্ছে ছোট মাছ। ছোট মাছকে ভক্ষণ করে বড় মাছ, তাহলে বড় মাছ হচ্ছে তৃতীয় স্তরের খাদক, এবং বড় মাছকে বাজ পাখি ভক্ষণ করে। যেহেতু বাজ পাখি সবার শেষের খাদক, তাই একে আমরা সর্বোচ্চ স্তরের খাদক বলবো। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে এখানে শৈবাল নাই। যদি শৈবাল না থাকে তাহলে কি হবে? শৈবাল যদি এখানে না থাকে, তাহলে শৈবাল না থাকার জন্য এখানে কোনো খাবার তৈরি হবে না। জুপ্লাঙ্কটনের একটাই খাবার, কোন খাবার? যারা হচ্ছে স্বভোজী, যারা উৎপাদক, তাদেরকে ভক্ষণ করা। তো যখন এই শৈবালটা থাকবে না, তখন জুপ্লাঙ্কটন ঠিক মতো খাবার পাবে না, সেই খাবারটা খেতে পারবে না। যদি খাবারটা খেতে না পারে, তখন এই জুপ্লাঙ্কটন বা ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জীব আছে তাদের সংখ্যা কমে যাবে, খাদ্যের অভাব দেখা দিবে, তাদের সংখ্যাটা কমে যাবে। ফলে তাদের সংখ্যা যদি কমে যায়, তখন কি হবে? ছোট মাছের খাবার হচ্ছে জুপ্লাঙ্কটন, তখন ছোট মাছও তার খাবারটা পাবে না, তখন ছোট মাছও অনাহারে পড়বে, খাবারের অভাবে দেখা যাবে ছোট মাছগুলো মারা যাচ্ছে। আচ্ছা, এরপরে এই যে বড় মাছ, যে বড় মাছ হচ্ছে তার খাবার, যে ছোট মাছ, সেই ছোট মাছকে পাচ্ছে না খাবার হিসেবে, তার মানে বড় মাছের সংখ্যাটাও কিন্তু ছোট মাছের মতো কমে যাবে। এখন বাজ পাখি কিন্তু বড় মাছকেও ভক্ষণ করতে পারে, আবার ছোট মাছকেও কিন্তু ভক্ষণ করতে পারে, কারণ সে দুই প্রজাতির মাছকেই কিন্তু খাবার হিসেবে গ্রহণ করতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ছোট মাছের সংখ্যা যদি কমে যায়, তাহলে বড় মাছ আছে, তাহলে বড় মাছকে বাজ পাখি খাবে। হ্যাঁ, খাক, কোনো সমস্যা নেই। ছোট মাছের সংখ্যা তো কমে গেছে, তার মানে বাজ পাখি যখন ছোট মাছ পাবে না, সে তখন বড় মাছ খাবে। তো যখন সে বড় মাছ খাবে, একটা সময় তো বড় মাছও শেষ হয়ে যাবে, তখন সেই ছোট মাছগুলোকে কোথায় পাবে? তাই না? কারণ হচ্ছে ছোট মাছের সংখ্যা কমে যাবে জুপ্লাঙ্কটন না থাকার জন্য। তাহলে ছোট মাছের সংখ্যা যদি কমে যায়, তাহলে বড় মাছ যেহেতু পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না, তাই বড় মাছের সংখ্যাটাও কমে যাবে। আর বাজ পাখি সে বড় মাছ খায়, তো বড় মাছের সংখ্যা কমে গেলে বাজ পাখিও তখন খাবারের অভাবে পড়বে, তখন দেখা যাবে যে সেই এলাকায় বাজ পাখির সংখ্যাও কমে যাবে খাদ্যের অনাহারে পড়ার জন্য। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? যদি উৎপাদক না থাকে, তাহলে পুরো বাস্তুতন্ত্রের উপরেই প্রভাব পড়বে। প্রত্যেকটা স্তরের খাদকই হচ্ছে তাদের খাবারের অভাবে পড়বে, এবং খাবারের অভাবে কিন্তু তারা হচ্ছে মারাও যেতে পারে, তাদের সংখ্যাটা কমে যাবে। তো এটাই আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। প্রথম প্যারায় আমরা বলবো এই খাদ্য শিকল সম্পর্কে, খাদ্য শিকলে কার কি কাজ, কে কাকে ভক্ষণ করে সেটা বলবো। তারপরের প্যারায় আমরা বলবো যদি শৈবাল এখানে না থাকে, তখন কি কি ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এইভাবে করে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে যদি শৈবাল না থাকে, সোজা কথা, আমাদের পৃথিবীতে যদি কোনো উৎপাদক না থাকতো, মানে কোনো সবুজ জীব না থাকতো, সবুজ উদ্ভিদ না থাকতো, আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। কেন পারতাম না? কারণ সবুজ উদ্ভিদ শুধুমাত্র খাবার তৈরি করে তা কিন্তু না, সে কিন্তু অক্সিজেন উপজাত দ্রব্য হিসেবে বের করছে। এই অক্সিজেন এবং হচ্ছে খাবারের জন্যই আমরা প্রত্যেকটা প্রাণী বেঁচে আছি। তাহলে আমরা সর্বশেষে কি লিখব? আমরা সর্বশেষে এটাই লিখব যে যদি শৈবাল বা উৎপাদক না থাকে, তাহলে আমরা শেষে এটাই বলবো যে যদি শৈবাল অনুপস্থিত থাকে বা শৈবাল যদি না থাকে, সেই ক্ষেত্রে পুরো বাস্তুতন্ত্রের উপরে প্রভাব পড়বে, পরিবেশে ভারসাম্যহীন হয়ে পড়বে, এবং পরিবেশের যে একটা প্রাণীর উপর আরেকটা প্রাণীর নির্ভরশীলতা নষ্ট হয়ে যাবে। তাহলে আশা করি আজকের ক্লাসে দিনাজপুর বোর্ডের যে সিকিউ সাজেশনটা ছিল, যে সিকিউ কোশ্চেনটা ছিল, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক ভালো করে এই সৃজনশীল প্রশ্নটা বুঝতে পেরেছো। আর তোমাদের এই বইতে কিন্তু অনেক কিউআর কোড রয়েছে, তোমরা কিন্তু যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হবা, যখনই কোনো সমস্যায় পড়বে, তখন অবশ্যই কিউআর কোডটা স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাব তোমাদের সেই সমস্যার সমাধান দিতে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।